এই গল্পটি ছিল ছোট্ট একটা জঙ্গলকে ঘিরে। সেই জঙ্গলটি ছিল রহস্যে ঘেরা। জঙ্গলের বেশ খানিকটা অংশ পাখিদের কাছে নিষিদ্ধ থাকলেও জঙ্গলের বাকি অল্প অংশ ছিল কিছু পাখিদের বসবাস। কিন্তু জঙ্গলের এই রহস্য বেশ পাখিদের কাছে অজানা। জঙ্গলের এক অংশে পাখিদের যাতায়াত না থাকলেও বাকি যে অংশে পাখিরা বাস করত তারা ছিল একদম চুপচাপ। নিষিদ্ধ বন? একে এই বন আবার নিষিদ্ধ কেন? এত সুন্দর একটা বন, কত সুন্দর ফুল ফল, আমাকে তো বারবার টানছে এই বন। একবার যদি এই গভীর জঙ্গলটা ঢুকতে পারতাম তাহলে তো বেশ হতো। পাখিটি এই বনের সৌন্দর্যে একদম মুগ্ধ হয়ে যায় আর নিষিদ্ধ জঙ্গলের সাইনবোর্ড দেখেও যেই না সেদিকে পা বাড়াতে যাবে এমন সময় সেখানে কালু চলে আসে। আরে এই পাখি, নিজের বিপদ কি নিজেই টেনে নিয়ে আসবে নাকি শুনি? দেখছো না এখানে পাখিদের যাওয়া নিষেধ, তাহলে কেন যাচ্ছ? আর তোমাকে দেখে তো শহরের পাখি মনে হচ্ছে। আসলে আমি শহরে থাকি, ফটোগ্রাফি করতে এই বনে এসেছি। কিন্তু এই বনে এসে তো দেখছি এখানে যাওয়া যাবে না, কিন্তু আমার তো ভীষণ যেতে ইচ্ছে করছে এই বনে। নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই টান থাকে বেশি, বাঁচতে চাইলে পালাও। কালু পাখিটির সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। আরে আরে, এই বনে তো দেখছি পাখিগুলো কেমন অদ্ভুত। যাই হোক, আমি এ বনের বাকি অংশটুকু ভালো করে ঘুরে দেখি। পাখিটি বনের বাকি অংশে ঘুরে ঘুরে দেখতে থাকে। পুরো বনের পাখিরা ছিল একদম চুপচাপ, কারো মুখে তেমন কোনো হাসি ছিল না। এভাবেই দিন কাটতে থাকে। আরে আরে, এবার কি হবে? আমার একমাত্র সম্পদ বলতে তো এই কুড়ালটাই ছিল, সেটাও কি না বনের ভেতরে চলে গেল। এবার আমি কি করব? সুখী বারবার আমাকে বলেছিল এই দিকটায় কাট কাটতে না আসতে। এবার সুখীকে আমি কি জবাব দেব? কবুতর মাথায় হাত দিয়ে কান্না করতে থাকে। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কবুতর তখনও বাড়িতে না গিয়ে সেখানেই বসে থাকে। না না, এভাবে খালি হাতে বাড়ি গেলে কাল কাট কাটবো কি করে? তখন তো আমাকে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই আমি আজ ঢুকবো এই বনে, যা হবার হবে। কবুতর এক পা দুপা করে নিষিদ্ধ বনের দিকে এগিয়ে যেতে থাকে। আর ভয়ে ভয়ে যেই না বনের ভেতরে যায় অমনি কবুতর অদৃশ্য হয়ে যায়। ও বাবা, কবুতরটা কখন বলে গেছে তরকারি কেটে রাখতে, আসার সময় নাকি মাছ কিনে নিয়ে আসবে, কিন্তু এখন আসার কোনো নামই নেই। কোনো বিপদ হলো না তো আবার? কবুতরের জন্য সুখী তরকারি কেটে বসে থাকে, কিন্তু কবুতর আর ফেরে না। এভাবেই দিন গড়িয়ে রাত নেমে আসে, কিন্তু কবুতরের দেখাটিও নেই। সুখী এবার ভীষণ চিন্তা করতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। সুখীর আর বুঝতে বাকি থাকে না যে কবুতরের বিপদ হয়েছে। টুনি, টুনি, বাড়িতে আছিস? এই যে তোর মা মোবাইলে কল দিয়েছে। এভাবে রোজ রোজ তোর ফোন আসা আমার আর ভালো লাগে না। আমি কি ফোন কিনেছি তোর জন্য নাকি শুনি? আর কটা দিন সহ্য করো দিদি, টোনা এবার শহর থেকে টাকা পাঠালে আমি একটা ছোট্ট ফোন কিনবো। আচ্ছা, সে কিনিস, এখন নে ধর, কথা বল। ফোনের টাকা শেষ হয়ে যাচ্ছে তোর মায়ের। হ্যালো মা, মা টনি, তুই ভালো আছিস রে মা? আমি তোর বাড়িতে আজ যাচ্ছি রে মা, বিকেলের মাঝেই হয়তো পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে মা, সে এসো। আর কখন বের হবে? সাবধানে এসো কিন্তু, ওই নিষিদ্ধ বনের পাশ দিয়েই। হ্যালো হ্যালো মা, মা। হ্যালো হ্যালো করে আর লাভ নেই টনি, কল কেটে গেছে। দে, এখন আমাকে বাড়িতে যেতে হবে। মাকে তো ওই নিষিদ্ধ বনে যাওয়া বারণ করতে পেলাম না দিদি, মা তো চোখেও ঠিকভাবে দেখতে পারে না। আরেকবার ফোনটা দাও না, কল করি। আমার ফোনে টাকা নেই বাবু, তাছাড়া আমার বাড়িতে কাজ আছে, আমি চললাম। কাকুলি টুনিকে আর কোনো সুযোগ না দিয়ে চলে যায়। এদিকে টুনি চিন্তা করতে থাকে। ও বাবা, তাড়াতাড়ি যাই, টুনি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ও আমাকে কি যেন বলতে চাইছিল, ও পরে গিয়ে শুনবো। এখন আজ মা মেয়ে সারা রাত গল্প করবো। হা 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 হা। মিনু বৃদ্ধা এসব বলতে থাকে আর উঠতে থাকে। আর মিনু এসব বলতে বলতে চোখে ঝাপসা দেখার কারণে আর হঠাৎ করে সে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে নিষিদ্ধ বনে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে মিনু অদৃশ্য হয়ে যায়। কি ব্যাপার, সন্ধ্যা নেমে এলো কিন্তু মা এখনো এলো না কেন? মা টুকি, চল তো রাস্তায় একটু এগিয়ে গিয়ে দেখি।
টনি মায়ের জন্য ভীষণ চিন্তা করতে থাকে আর রাস্তায় গিয়ে মায়ের জন্য পথ চেয়ে থাকে, কিন্তু মিনু ফিরে আসে না। আরে কালু দাদা, তুমি বুঝি পাশের বন থেকে এলে? আমার মাকে দেখেছো আসতে? আরে টুনি, মাসিকে তো সে কখন তোর বাড়িতে আসতে দেখেছি, কেন আসেনি? না দাদা, নিশ্চয়ই মায়ের কোনো বিপদ হয়েছে, আমার মন কুড়াচ্ছে। টুনি তার মায়ের জন্য ভীষণ কাঁদতে থাকে আর টুনির কান্না শুনে সেখানে সুখী চলে আসে। আরে টনি, তুই এভাবে কাঁদছিস কেন? টুনি সুখীকে সব কথা খুলে বলে। হ্যাঁ, টনি রে টনি, আজ কদিন থেকে কবুতরের কোনো খোঁজ নেই। অনেক খুঁজেছি কিন্তু পাইনি রে। দিদি, ওই নিষিদ্ধ বনে কেমন আছে? আমাদের কিন্তু যেতেই হবে আর এই সমস্যার সমাধান করতেই হবে। এভাবে একটার পর একটা পাখি অদৃশ্য হয়ে যেতে পারে না। তুই একদম ঠিক বলেছিস টনি, এভাবে তো ভয়ে ভয়ে দিন কাটাতে পারি না আমরা। তাছাড়াও আমরা নিজেরাও তো জানি না ওই গভীর জঙ্গলে কি আছে। টনি সুখী এই রহস্যের সমাধান করার জন্য চিন্তা করতে থাকে, এভাবেই দিন কাটতে থাকে। না 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 না, এভাবে তো চলতে পারে না। পাখিরা তো এখন বেশ চালাক হয়ে গেছে। তুই একটা শিকার ছাড়া তো আমি কাউকেই ধরতে পারছি না। এবার মনে হয় আমাকে অন্য কোনো একটা উপায় ভাবতেই হবে। ডাইনি শিকার না পেয়ে নতুন কোনো পথ ভাবতে থাকে। ফুল নেবে গো ফুল, এই যে ছানারা, তোমরা কি কেউ ফুল কিনে নিবে? ওয়াও, হলুদ গোলাপ ফুল! কিন্তু ঠাকুমা, আমাদের কাছে তো কোনো টাকা নেই। কোনো টাকা দিতে হবে না ছানারা, আমি তোমাদের ফ্রিতে গোলাপ দেব। আজ না হয় এই গোলাপ নিয়ে গিয়ে তোমাদের বাবা মাকে দিও, তারা ভীষণ খুশি হবে। বৃদ্ধা সব ছানাকে একটি করে হলুদ গোলাপ ফুল উপহার দেয় আর ছানারা গোলাপের সুবাস নিতে অদৃশ্য হয়ে যায়। মুহূর্তেই বৃদ্ধা একটি ডাইনিতে পরিণত হয়। এদিকে বেশ কিছুক্ষণ কেটে যায় আর ছানারা বাড়িতে না ফেরায় সব বাবা মায়েরা চিন্তায় পড়ে যায়। না না, আমাদের ছানারা তো ওই বনে যাবে না। তাহলে কি আমাদের এই বনে কোনো বিপদ নেমে এলো? আমাদের এক্ষুনি কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর সব পাখিরা মিলে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। বাছারা, বিপদ যেমন আসে তেমনি সৃষ্টিকর্তাও এর সমাধানও দিয়েছেন। শোন, ওই বনে আছে সমস্যা আর সেখানেই আছে সমাধান, তাই তোদের এখন ওই নিষিদ্ধ বনে যেতে হবে। কিন্তু বাবা, আমাদেরও যদি কোনো বিপদ হয়? আমি তোদের গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিচ্ছি, তোরা নিশ্চিন্তে যেতে পারিস, তোদের কোনো বিপদ হবে না। তান্ত্রিক পাখিদের গায়ে জল ছিটিয়ে দেয় আর পাখিরা সবাই সেই বনে যায়। তারা যত সামনে এগিয়ে যেতে থাকে ততই বন ঘন জঙ্গলে ঢেকে যেতে থাকে। দিদিরা দাদারা, আমি তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না। টনি, ওই দেখ, সামনে দুটো ঘর দেখা যাচ্ছে। চল আমরা গিয়ে দেখি। এরপর তারা সেই ঘর দুটোর কাছে যায় আর যেতেই তারা অবাক হয়ে যায়। ঘর দুটোতে সব পাখিরা বন্দী ছিল। তোমরা এসেছো? আমাদের ওই ডাইনির হাত থেকে মুক্ত করো মা। ওই ডাইনি এনেছে তোমাদের সবাইকে বন্দি করবে। তোরা চিন্তা করিস না মা, এত দূর যেহেতু এসেছি তোদের মুক্ত করে ছাড়বো। আগে বল, ওই ডাইনিকে কিভাবে ধ্বংস করব আমরা? এখানে থেকে সামনে একটা হলুদ গোলাপ গাছ আছে মা, ওই হলুদ গোলাপ ছিঁড়তে পেলেই ডাইনি ধ্বংস হবে। ছানাদের কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে হলুদ গোলাপ গাছের কাছে যায় আর তখনই সেখানে ডাইনি চলে আসে। এই এই, ছেড়বি না, ওই হলুদ গোলাপ ছেড়বি না। অনেক বছর আমাদের আতঙ্কে রেখেছিস ডাইনি, আর নয়। টনি হলুদ গোলাপ ছিঁড়তেই ডাইনি ভস্ম হয়ে যায় আর বন্দি সব পাখিরা মুক্ত হয়ে তাদের পরিবার ফিরে পায়। আর কোনো ভয় নেই, চলো সবাই, এখন থেকে আর কোনো নিষিদ্ধ বন থাকবে না। এখন থেকে আমরা এই পুরো বনে থাকবো। পাখিরা খুশি হয়ে যে যার বাড়িতে চলে আসে। দেখলে তো বন্ধুরা, বিপদে ভয় পেতে নেই, আমরা ভয় না পেয়ে বিপদের মোকাবেলা করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
পাখিদের কিচিরমিচির আর চারদিকে সৌন্দর্য ভরা এই বন। এই বনের নাম মধুপুর বন। এই বনে বাস করত টুনি ও তার মেয়ে টুকি। টুনি ঝুড়িতে করে চুড়ি বিক্রি করত। অন্যদিকে কালুর অনেক বড় চুড়ির দোকান ছিল। কালু সবসময় টুনির সাথে অনেক হিংসা করত এবং তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতো। চুড়ি নিয়ে যাও গো চুড়ি, অনেক রং বেরঙের চুড়ি নিয়ে যাও। চুড়ি নিয়ে যাও গো চুড়ি, অনেক ভালো ভালো চুড়ি আছে, নিয়ে যাও নিয়ে যাও। এভাবে টুনি চুড়ি বিক্রি করতে থাকে আর তখনই সেখানে ময়ূরী টিয়ে চলে আসে। কিরে টুনি, এত রং বেরঙের চুড়ি কত করে বিক্রি করছিস রে? ময়ূরী দিদি, মাত্র 50 টাকা করে গো। তাহলে আমাকে এক জোড়া চুড়ি দে তো। এই টুনি, তাহলে আমাকে এক জোড়া দিয়ে দে। জানো ময়ূরী দিদি, কালু দাদার দোকানে এই চুড়িগুলো 100 টাকা করে বিক্রি করছে আর টুনি 50 টাকায় বিক্রি করছে। হ্যাঁ রে, ওই কারণেই তো এই টুনির কাছ থেকে আমি চুড়ি কিনলাম। এ কথা বলে তারা দুজন চুড়ি কিনে সেখান থেকে চলে যায় আর তাদের এসব কথা আড়াল থেকে কালু শুনতে পায়। এই টুনির কারণে যে আমার ব্যবসা লাঠি উঠে যাচ্ছে, যে করেই হোক এই টুনিকে থামাতেই হবে। এরপর কালু সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি বনে বনে ঘুরে তার চুড়ি বিক্রি করতে থাকে। এভাবেই 2 দিন কেটে যায়। কালুর দোকানের পাশে টুনি তার চুরির ঝুড়ি নিয়ে বসে চুরি বিক্রি করতে থাকে আর এসব কাহিনী কালু দেখে অনেক রেগে যায়। এই টুনি, দিনে দিনে তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার এত বড় চুরির দোকানের সামনে ঝুড়িতে করে 50 টাকা জোড়া চুরি বিক্রি করছিস? তোর এত বড় সাহস! তোকে কতবার বলেছি তুই আমার এই বড় দোকানের সামনে এসে চুরি বিক্রি করবি না। কালু দাদা, এমন ভাবে বলছো কেন? তুমি তো জানো টোনা মারা যাবার পর থেকে মেয়েটাকে নিয়ে চুরি বিক্রি করে কত কষ্ট করে আমি সংসার চালাচ্ছি। তোর এসব ন্যাকা কান্না দেখার সময় নেই আমার। আজ থেকে তুই এই বনে চুরি বিক্রি করতে পারবি না। যা এখান থেকে, দূর হ বলছি, আমার চোখের সামন থেকে চলে যা। দাদা, এমন করে বলো না গো। আমি বনে চুরি বিক্রি না করলে আমার সংসার কিভাবে চালাবো? তা আমি কি করব? এখান থেকে যা বলছি। তোকে যেন আর এই বনে চুরি বিক্রি করতে না দেখি। আর যদি দেখি তাহলে কিন্তু খুব খারাপ হবে। কালুর মুখে এমন কথা শুনে টুনি অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে বাড়িতে চলে আসে। মা, তোমার কি হয়েছে? এমন মন খারাপ করে আছো কেন? মারি, এবার মনে হয় সংসারটা আর চালাতে পারবো না। কালু দাদা বলেছে এ বনে আমি চুরি বিক্রি করতে পারবো না। এখন আমি কিভাবে আমাদের সংসারটা চালাবো? হে সৃষ্টিকর্তা, এবার আমি কি করব? কান্না করো না মা, কোন না কোন একটা উপায় নিশ্চয়ই হবে। এভাবেই তারা কথা বলতে বলতে সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। আর টুকি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। অন্যদিকে টুনি চিন্তা করতে থাকে সংসার কিভাবে চালাবে। পরের দিন সকালে টুনি অনেক অসুস্থ হয়ে পড়ে। ও মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে বিছানায় শুয়ে আছো কেন? মারে, আমার শরীরটা যে খুব খারাপ লাগছে। ভেবেছিলাম আজকে অন্য বনে চুরি বিক্রি করতে যাব, কিন্তু এখন তো আমি বিছানা থেকে উঠতেই পারছি না। হে সৃষ্টিকর্তা, কিভাবে এবার আমি সংসারটা চালাবো? মা, তুমি একদম চিন্তা করো না। তুমি বিছানায় শুয়ে বিশ্রাম নাও। আমি যাচ্ছি পাশের বনে চুরি বিক্রি করার জন্য। তুমি একদম চিন্তা করো না। মা টুকি, তুই পারবি না রে মা। তুই এখনো অনেক ছোট। মা, তুমি একদম চিন্তা করো না। তুমি আমার উপর ভরসা রাখো। আমি পাশের বনে চুরি বিক্রি করে বাজার করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে রে মা, এত করে যখন বলছিস তাহলে যা, তবে সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে মা। এ কথা বলে টুকি ঝুড়িতে করে বেশ কিছু চুড়ি নিয়ে পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর বেশ কিছু দূর হাঁটতে হাঁটতে টুকি হঠাৎ হোঁচট খেয়ে নিচে পড়ে যায় আর তার ঝুড়িতে থাকা সব কাচের চুড়ি ভেঙে যায়। হে সৃষ্টিকর্তা, কি সর্বনাশ হলো আমার! সব চুরি যে পড়ে গিয়ে ভেঙে গেল। এখন আমি কি করব? বড় মুখ করে মায়ের কাছ থেকে চুরি নিয়ে এলাম বিক্রি করার জন্য। এখন আমি কি করব?
এখন আমি বাড়িতে ফিরে যাব কিভাবে? এমনিতে তো মা অসুস্থ, তারপর আবার আমি সব চুরি ভেঙে ফেললাম। এভাবেই পড়ে গিয়ে কান্না করতে থাকে টুকি। আর তখনই সেই বৃদ্ধ গাছ কথা বলে ওঠে। কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? কে কে কথা বললো? আমি আমি এই বৃদ্ধ গাছ কথা বলছি। তুমি এভাবে কান্না করছো কেন? কে? তুমি গাছ হয়ে কথা বলছো কিভাবে? আমি কোনো সাধারণ গাছ নই, আমি হচ্ছি জাদুই গাছ। এবার বলো, কিসের জন্য তুমি এভাবে কান্না করছো? আমার মা বাড়িতে অসুস্থ, আর আমি বনে চুরি বিক্রি করতে এসে সব চুরি ভেঙে ফেলেছি। এখন আমি কি করব? আমার মাকে গিয়ে কি বলবো? ও আচ্ছা, এই ব্যাপার। কান্না করো না, তুমি আমার গাছের সামনে এসে বলো 1 2 3 খুলে যা সিমছিম। তারপর দেখবে আমার ভিতরে অনেক স্বর্ণমুদ্রা। তুমি সেখান থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে যাও, তাহলে তোমার সব অভাব দূর হয়ে যাবে। সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, 1 2 3 খুলে যা চিমচিম। টুকি বৃদ্ধ গাছের কথা অনুযায়ী এভাবে বলার সাথে সাথে সেই গাছের মধ্য দিয়ে একটা দরজা খুলে যায়। তার ভেতরে টুকি প্রবেশ করে অনেক স্বর্ণমুদ্রা দেখতে পায়, আর সেখান থেকে অল্প কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাহিরে চলে আসে। ধন্যবাদ তোমাকে বৃদ্ধ গাছ বন্ধু, তুমি আমাকে অনেক সাহায্য করলে। তোমার একটুও লোভ নেই। তুমি চাইলে সব স্বর্ণমুদ্রা এখান থেকে নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি তা করনি। তোমার যখন কোনো বিপদ হবে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সব সময় উপকার করব। আচ্ছা ঠিক আছে বৃদ্ধ গাছ, এবার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, এসো। এই কথা বলে টুকি সেই স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে আসে, আর সেই বৃদ্ধ গাছের দিয়ে উপহারের কথা খুলে বলে টুনিকে। এরপর টুকি টুনিকে ভালো ঔষধ খাইয়ে সুস্থ করে তোলে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। টুনি তার বনের বাজারে সেই সব স্বর্ণমুদ্রা বিক্রি করে একটা বড় চুরির দোকান দেয়। এসব দেখে কালু অনেক হিংসা করতে থাকে আর বলে, এই টুনি তো কিছুদিন আগেও ঝুড়িতে করে চুড়ি বিক্রি করত, আর আজ এত বড় দোকান দিয়েছে। এর পেছনে কোনো রহস্য আছে। রহস্যটা কি আমাকে তো জানতেই হবে। কি রে টুনি, কোনো গুপ্তধন পেলি নাকি? না হলে 2 দিনেই এত বড় দোকান দিতে পারিস? সত্যি করে বলতো, কি পেয়েছিস? কিভাবে এত বড় দোকান দিতে পেরেছিস? কালু দাদা, এসব তুমি কি বলছো? আমি অনেক কষ্টে টাকা জমিয়ে এই দোকানটা করেছি। আমাকে তুই মিথ্যে বলছিস? তোর এত বড় সাহস? ভালোই ভালোই বল, বলছি সত্যিটা বলে দে, না হলে কিন্তু তোর এই দোকান আমি নিয়ে নিব। না না কালু দাদা, এত বড় সর্বনাশ তুমি আমার করো না। আমি সত্যি বলছি, এই দোকান আমি আমার অনেক কষ্ট করে টাকা জমিয়ে করেছি। না, তুই এভাবে কথা শুনবি না। দাঁড়া, তোর দোকানে আমি কিভাবে কেড়ে নিতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। এ কথা বলে কালু যেই টুনির দোকানে ঢুকতে যাবে তখনই টুকি বলে ওঠে, হ্যালো আঙ্কেল, আমি বলছি সবটা। এরপর টুকি কালুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে কালুর লোভে অন্ধ হয়ে সেই বনের দিকে চলে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে, এবার আমি এই বনের সবচেয়ে ধনী পাখি হয়ে যাব। আমাকে এবার কেউ আটকাতে পারবে না। হা 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 হা। এরপর কালু বেশ কিছু দূর হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধ গাছের কাছে গিয়ে মন্ত্র পড়তে থাকে, কিন্তু কিছুতেই সেই দরজা খোলে না। উফ বাবা, কিছুতেই তো দরজা খুলছে না। তাহলে কি টুকি আমাকে মিথ্যে বললো? না না, এই গাছটাই আমাকে এবার কেটে ফেলতে হবে, তাহলেই বোঝা যাবে। এরপর কালু যেই কুড়াল হাতে সেই গাছটি কাটতে যায় সাথে সাথে সেখান থেকে সেই বৃদ্ধ গাছ কথা বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে কেটে ফেলতে চাস তোর লোভের কারণে। আজকে তোকে তোর লোভের শাস্তি পেতেই হবে। এরপর বৃদ্ধ গাছ রেগে গিয়ে কালুর কোনো কথা না শুনে তার লোভের কারণে তাকে সেই জাদুই গাছ বন্দি করে রাখে। আর অন্যদিকে টুনিও তার মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
দেখলে তো বন্ধুরা, অতি লোভে তাঁতি নষ্ট। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।